স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। সো প্রিভিয়াসলি আমাদের একটা ক্লাসই হয়েছে, বেসিক একটা ক্লাস। জাস্ট আমরা ওখানে ব্রাউজার এন্ড বেসিক কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আমাদের মূল টপিকে মুভ অন করবো। আচ্ছা, আমাদের মূল টপিক কি আজকের? ওই সপ্তাহে তো দুইটা ক্লাস হয় আমাদের, একদিন ওয়ার্ডপ্রেস এর ক্লাস, একদিন শপিফাই এর ক্লাস। আজকে ওয়ার্ডপ্রেস এর ক্লাস। তো আজকে আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং সেখানে একটা ওয়েবসাইট কিভাবে কমপ্লিট করতে হয়। ওয়েবসাইট ইনস্টল করার জন্য বা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে সি প্যানেল ব্যবহার করা। সি প্যানেল দিয়ে আমরা ইউজ করতে পারি। সি প্যানেল কি জিনিস? সি প্যানেল হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল, যেখান থেকে সম্পূর্ণ ওয়েবসাইটের ফাইলস এন্ড এভরিথিং কন্ট্রোল করা হয়। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা একটা সি প্যানেল কিভাবে পাবো? সি প্যানেল পাওয়ার জন্য আমাদের দুটা জিনিস দরকার হয়। একটা দরকার হয় ডোমেইন, একটা দরকার হয় হোস্টিং। ডোমেইন কি জিনিস? ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, একটা ইউনিক নাম, যেটা টাইপ করে মানুষ আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে। যেমন গুগল.কম। গুগল.কম এটা একটা কি? এটা একটা ডোমেইন। ফেসবুক.কম এটা একটা ডোমেইন। কোডম্যানবিডি.কম এটা একটা কি? ডোমেইন। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কি একটা ইউনিক ডোমেইন, যেখানে ভিজিট করলে আপনি একটা আলাদা আলাদা ওয়েবসাইট দেখতে পান। যেমন এটা একটা ডোমেইন, এটা কারো পার্সোনাল একটা ডোমেইন। আমার পোর্টফোলিও এটা একটা, তাই না? যেখানে আমি আমার পোর্টফোলিওটা রাখছি। সো এরকম ব্যক্তিগত নামে হয়, কোম্পানির নামে হয়, অর্গানাইজেশন নামে হয়, বিভিন্ন নামে ডোমেইন হয়। আচ্ছা, এখন ডোমেইন তো একটা নাম, যেটা আমি মানুষের কাছে দিব, বা যে ওয়েবসাইটের লিঙ্কে মানুষের কাছে দিব, যেটার মাধ্যমে আমার ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখন আমার ওয়েবসাইটের পুরো বিষয়টা, আমি ওয়েবসাইটটা কিভাবে বানাবো, ম্যানেজ করবো, নতুন কন্টেন্ট আপলোড করবো, সবকিছু কোথা থেকে করবো? সবকিছু করবো হচ্ছে হোস্টিং থেকে। হোস্টিং এ সবকিছু করবো। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে একটা স্টোরেজ, একটা জায়গা, একটা কম্পিউটার, যে কম্পিউটারটা 24 ঘন্টায় ওপেন থাকে। And কেউ যদি চায়, কেউ যদি কম্পিউটারের কাছে কোনো ডাটা রিকোয়েস্ট করে, সে তার থেকে একটা পাঠিয়ে দেয়। যেমন আমি যদি এই ওয়েবসাইটটা ভিজিট করি, আমি দেখবো আমার ব্রাউজারে একটা ওয়েবসাইট চলে আসলো। এখন এই ওয়েবসাইটটা তো আর আমার ব্রাউজারে ছিল না, এটা আসছে কোথাও থেকে। কোথেকে আসছে? এই ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা, ওই কম্পিউটার থেকে এই ডাটাটা এই ব্রাউজারের মধ্যে আমরা যখন এটা টাইপ করে এন্টার করছি, তখন ওইখান থেকে লোড হয়ে আমার ব্রাউজারে এটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে? আমার ব্রাউজারে এটা কি হয়েছে? ডাউনলোড হয়েছে। আমি এখন এটা দেখতে পাচ্ছি। আচ্ছা। এখন এরকম হোস্টিং কি আমরা একটা কম্পিউটার কিনে তারপর কম্পিউটারটাকে ইন্টারনেট কানেকশন দিয়ে ওটাকে বানাতে পারি। বাট এটা কনভিনিয়েন্ট ওয়ে না। 24 ঘন্টা আমরা কম্পিউটারটা ওপেনও রাখতে পারবো না। And ওই পরিমাণ সারা ওয়ার্ল্ড এর থেকে রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্ট সাপ্লাই দিবে, এরকম পাওয়ারফুল কম্পিউটার ম্যানেজ করা খুবই এক্সপেন্সিভ হবে আমাদের জন্য। এই জন্য কি করতে পারি? এই জন্য আমরা হোস্টিং, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, রিনাউন্ড কোম্পানি, তাদের কাছ থেকে নিতে পারি। এখন এইটাই হচ্ছে মোটামুটি বেসিক কনসেপ্ট, যে অনেকে কি করে এরকম একটা বিশাল ওয়েব সার্ভার ইনস্টল করে রাখছে একটা সুপার কম্পিউটারের মধ্যে, লক্ষ লক্ষ জিবি স্টোরেজ সহ একটা কম্পিউটার সেট আপ করে রাখছে। সেইখান থেকে আপনি হয়তোবা আপনার ওয়েবসাইট করার জন্য 5 জিবি একটা স্টোরেজ তাদের কাছ থেকে কিনে নিলেন, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, এরকম। ওইখানে আপনি আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারেন, ওয়েবসাইটের কাজগুলো করতে পারেন। এটা ম্যানেজ করার জন্য আপনার যে 5 জিবি, আপনার স্পেসিফিক 5 জিবি ম্যানেজ করার জন্য একটা সিস্টেম আছে বা একটা টুল আছে। এই টুলটার নাম হচ্ছে সি প্যানেল। সি প্যানেলের মাধ্যমে আমরা ম্যানেজ করি। এই ব্যাপারগুলো আমরা দেখবো একটু পরে, দেখলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিরকম হবে, আমরা কোন ধরনের ওয়েবসাইট আমাদের লাগবে, বা আমাদের সবার কি ওয়েবসাইট লাগবে কিনা। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, আমাদের অবশ্যই সবারই ওয়েবসাইট লাগবে। যাদের অলরেডি আছে তারা ওটাতেই কাজ করবে, যাদের নাই তাদের অবশ্যই এটা আমাদের ম্যানেজ করতে হবে, পারচেস করতে হবে বা দিতে হবে। এখন পারচেস করার জন্য কিরকম ডোমেন পারচেস করবো? আমরা কি আমার কোম্পানির নামে পারচেস করবো? না, আমাদের তো কোম্পানি নেই। আমাদের কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের নিজেদের আইডেন্টিটি ফোকাস করা। আপনাদের ব্র্যান্ডিং এর ক্লাস হয়েছে? জি, হয়েছে ভাই। ব্র্যান্ডিং এ কি হয়েছে? নেম সিলেকশন হয়েছে না? জি। নেম সিলেকশন হওয়ার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, আপনার নামের একটা ওয়েবসাইট রেজিস্টার করা। যেমন ধরেন এটা আমার ব্র্যান্ডিং নেম, আমি সার্চ করলাম, হ্যাঁ, তো সবকিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস। বাট এইখানে সবচেয়ে ফোকাস করা বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইউআরএলটা, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ওয়েবসাইটের ইউআরএল। দেখতে পাচ্ছেন এখানে একদম হুবহু আমার ব্র্যান্ডিং নামের উপরে, এইখানে। ঠিক আছে? সো এই জিনিসটা আপনাদেরও লাগবে। তাহলে কি হবে? ইন ফিউচারে ক্লায়েন্টের সাথে যখন আপনি কনভারসেশন করবেন,
তখন আপনার নামের একটা ডোমেইন যদি তাকে দেন যে হেয়ার ইজ মাই পোর্টফোলিও প্লিজ চেক, এইটা যখন আপনি দিবেন অটোমেটিকলি আপনার প্রতি ট্রাস্ট হবে। আর যদি বলেন যে এরকম একটা ইউআরএল দিলেন ক্লায়েন্টকে, ডট এরকম একটা ইউআরএল দিয়ে বললেন হেয়ার ইজ মাই পোর্টফোলিও ওয়েবসাইট প্লিজ চেক, এখন বলেন তো এই পোর্টফোলিও ওয়েবসাইটটা কি আপনি যদি ক্লায়েন্ট হন আপনি কি চেক করবেন? ক্লিক করে ঢুকবেন এই লিঙ্কে? না ভাইয়া, না পেট মনে হবে। একটা টেনশন হবে, তাই মনে হবে যে একটা ফিশিং ওয়েবসাইট বা এরকম কিছু কিনা, তাই না? ক্লায়েন্টের এই কি এটা আরো বেশি হবে, কারণ ক্লায়েন্ট তো অনেকগুলো মানুষের সাথে ডিল করতে হবে, এন্ড তার অনেক সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে তার কম্পিউটার। তো এই জন্য ক্লায়েন্টের এই ব্যাপারগুলো আরো সেন্সিটিভ। বাট আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি আমার সম্পর্কে মোটামুটি এখন একটা ইনফরমেশন জানেন, আমি আপনাকে এই ইউআরএলটা দিলাম যে হেয়ার ইজ মাই পোর্টফোলিওর সাথে, এবার বললেন তো আপনার কাছে এটা কি ট্রাস্টওয়ার্দি মনে হবে কিনা? হ্যাঁ হবে ভাই। মনে হবে, তাই না? এই সিম্পল জিনিস, এই ছোট্ট একটা জিনিসই আপনার কাজ পাওয়া না পাওয়ার মধ্যে ডিসাইডিং ফ্যাক্টর হইতে পারে ক্লায়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে? আর আপনার প্রতি ট্রাস্ট না হলে তো আপনার তো আসলে কাজ দিবে না কেউ। আপনার প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে যে আপনি হ্যাঁ কাজ দিলে আপনি এই কাজটা ভালোভাবে করতে পারবেন না। আপনার কাজ দেওয়ার পর আরো অনেকগুলো সেন্সিটিভ ইনফরমেশন ক্লায়েন্ট আপনার সাথে শেয়ার করবে, তার ওয়েবসাইটের অ্যাক্সেস শেয়ার করবে, তার ডোমেনের অ্যাক্সেস যদি লাগে সেটা হয়তো শেয়ার করবে, তার কন্টেন্ট, তার প্ল্যানিং, অনেক কিছু আপনার সাথে শেয়ার করবে, বাট আপনাকে সে ট্রাস্টই করতে পারলো না। তখন তো অবশ্যই প্রশ্নই আসে না যে আপনার সাথে এই জিনিসগুলো সে শেয়ার করবে। সো এই ব্যাপারটা হচ্ছে চিন্তার বিষয় যে আমাদের কেন আমাদের ব্যক্তিগত বা ব্র্যান্ডিং নামের উপর ডোমেন লাগবে। আমাদের ব্র্যান্ডিং নামের উপর ডোমেন খালি আছে কিনা এটা দেখবো কিভাবে? আপনাদের ব্র্যান্ডিং নেম সিলেক্ট করা আছে, কার কার ব্র্যান্ডিং নেম গুলো দেন জুমের চ্যাটে, লিখে দেন, জুমের চ্যাটে লিখে দেন। অলরাইট, আমি কয়েকটা নাম পাইছি, এগুলো নিয়ে আমি চেক করবো। ফার্স্ট অফ অল এই নামটা পাইছি আমরা, আমি একটু দেখি। এখানে কোনো ব্র্যান্ডিং নাই, ফাইন। এখানে রিপিটেড তেমন কিছু নাই। এখানে আপনার কোনো ছবি আছে? জি ভাই আছে, যে নীল ব্যাকগ্রাউন্ডটা যেটা ওইটা এটা? লিঙ্কডইন থেকে মেবি আসছে। ওকে, তাহলে একটা র্যাঙ্কে আসছে, আমরা র্যাঙ্কে আসার পসিবিলিটিস আছে, ব্র্যান্ডিং নেমটা ঠিক আছে। এই ব্র্যান্ডিং নেমে আমি ডোমেইন অ্যাভেলেবল পাবলিক না চেক করবো কিভাবে? direct.com কোডবেঙ্গলির নিজস্ব একটা প্রতিষ্ঠান, এখানে আমরা চেক করতে পারি। চাইলে আরো অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে, যে কোনো একটা চেক করলেই হইলো। আর এখানে তো দিব, স্পেস কেটে দিব, .com দিব। এই যে মাঝখানে যে স্পেস আছে এটাও কেটে দিব। সব ছোট হাতের হবে, বড় হাতের দিলেও সমস্যা নাই, বাট ডোমেইনটা আসলে সব ছোট হাতেরই হয়, যখন পারচেস করবে এগুলো সব ছোট হাতেরই পারচেস হবে। চেক। এই যে অ্যাভেলেবেল আছে, তাই না? তার মানে এটা ডোমেইন হিসেবে আমরা নিতে পারবো। আচ্ছা, জি তারপরে আমরা এটা একটু চেক করি। আচ্ছা, যদি এরকম আসে যে সার্চ রেজাল্ট তার কাছে নাই, এই কারণে সে এটা দেখাচ্ছে যে সার্চ রেজাল্ট এটা দেখানো হচ্ছে, বরং এই সার্চে দেখাচ্ছে, মানে এই রেজাল্টটা তার কাছে নাই, তার মানে এটা আরো ভালো, এটা আরো তাড়াতাড়ি র্যাঙ্কে আসে যাবে, বুঝছো? সমস্যা নেই, এটা অবশ্যই নিতে পারে। .com থাকবে, আপনি পুরো নামটা লিখবেন, স্পেসটা মাঝখানে কেটে দিবেন, চেক করবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, নেওয়া যাবে। সেম .com, এখানে স্পেসটা কেটে দিব, এটা অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, এটা একজন নিয়েছে, এটাকে আপনি নিজে নিয়ে নিছেন? জি ভাই, আমি এটা নিয়েছিলাম। আচ্ছা,
সো আপনি নিজে নিয়ে নিছেন, তাহলে এটা আপনার জন্য বুক হয়ে গেল। ধরেন আপনি নেন নাই, তারপর এখানে কেউ একজন নিয়ে নিছে হয়তো, বাট আপনার ব্র্যান্ডিং এই নেমটা বাকি সব ফ্যাক্টরে হচ্ছে উইন করছে যে এটা আপনি নিতে পারবেন, শুধু ডোমেনটা নিতে পারলেন না। তাহলে কি করবেন? তাহলে সিম্পল ট্রিক হচ্ছে এই যে স্পেস যেখানে ছিল এখানে জাস্ট একটা হাইফেন ইউজ করবেন। এটাও পারফেক্টলি ফাইন, এটা এসিও এর জন্য পারফেক্ট, কোনো সমস্যা নেই, নেওয়া যাবে। যেহেতু সে পেয়ে গেছে সরাসরি, এই জন্য তার আর এটা দরকার নেই। সেই হচ্ছে ডোমেন সিলেকশনের সিম্পল ব্যাপারগুলা। আর একটা ডোমেন পারচেস করার আগে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা ডোমেন পারচেস করার পর সবচেয়ে বড় প্রবলেমটা হয় প্রথম বছর একটু কম প্রাইসে পাওয়া যায়, পরবর্তী বছর রিনিউ সময় অনেক বেশি চার্জ দাবি করে অনেকগুলা কোম্পানি। তখন কি হয়, একটা প্রবলেমের মধ্যে পড়তে হয় আপনাকে, যে আপনারা এখন রিনিউ করবেন কি করবেন না। এখন একটা জিনিস চিন্তা করেন, একটা ওয়েবসাইট যেটা আপনি ক্লায়েন্টকে শো করেন, আপনার একটা পোর্টফোলিও দাঁড়ায় গেছে, র্যাঙ্কে চলে আসে, পরবর্তী বছর আপনাকে যদি প্রাইস ভাইয়া, বলে। আমি ওইটা নিচ্ছিলাম অনেক আগে, তো রিনিউ করা হয়নি। আমার যে জ্যোৎস্না হাওলাদার যেটা নিচ্ছিলাম অনেক আগে, কিন্তু রিনিউ করা হয়নি। কিন্তু এখন কি এটা কিছু করা যাবে? চেক করতে হবে, দেখি আপনার এটা কোথায় আছে। তো 2027 পর্যন্ত কেউ একজন পারচেস করে রাখছে। এটা তো আর আপনার ওয়েবসাইট না, তাই না? না। ওই যে র্যাঙ্ক ভালো ছিল বা একটা সময় এটার ভ্যালু তৈরি হয়েছে না, এটাই যে কোনো হুম। কোম্পানি একটা নিয়ে ওরা ওয়েবসাইট করে ফেলছে। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা লস। এখন এটা নিতে পারবেন না। এখন আপনাকে যে একটাই অপশন যেভাবে নেওয়া, যেটা একটু আগে দেখাইলাম ওইভাবে। ঠিক আছে? জি ভাই, এখন আমি ডোমিনোস নিতেছি না, বলতে কি আমি অন্য জায়গা থেকে, আমার একটা আছে, ওইটা থেকে আমি করলে কোনো হবে না? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ডোমেনের যে চার্জটা পরবর্তী বছর কিরকম থাকবে, হয়তো বা কাছাকাছি থাকতে পারে, একটু বাড়তে পারে। অনেক বেশি যদি বেড়ে যায় তাহলে প্রবলেম, তো এই রুলসটা তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন যেখান থেকে নেবেন। দ্বিতীয় একটা বিষয়, ইন ফিউচার আপনার হইতে পারে কোনো একটা সার্ভিস, কোনো একটা কিছু ব্যবহার করার জন্য অন্য কোনো প্রোভাইডারের কাছে মুভ করতে হবে। সো ট্রান্সফারটা তারা অ্যালাউ করবে কিনা, অনেক ক্ষেত্রে হইতে পারে যে ট্রান্সফার অ্যালাউ করতেছেন আপনাকে, তাহলে আপনি এটা বিপদে পড়তে পারেন। এই দুইটা বিষয় ক্লিয়ার হয়ে নেবেন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে হাই সিকিউরিটি। তো যেমন ধরেন আপনি একটা ডোমেন কিনলেন, এই ডোমেনটার কোনো ইনফরমেশন খুব সহজে মানুষ অনলাইনে সার্চ করে বের করে ফেলবে, এই জিনিসটা কিন্তু আপনি চান না। আপনি কোন ফোন নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করছেন, কোন ইমেল ব্যবহার করে রেজিস্ট্রেশন করছেন, এগুলো কিন্তু আপনি কখনোই চান না যে মানুষ অনলাইনে এগুলা ওপেনলি বের করতে পারুক। যেমন ধরেন আমরা যদি দেখাই একটা ডোমেন, ঠিক আছে, একটা ডোমেন আমরা চেক করতেছিলাম যেটা পারচেস আমরা করতে পারবো কিনা, তার আগে কেউ একজন নিয়ে ফেলছিল। সো তখন আমরা দেখলাম এটার মধ্যে একটা জিনিস, আপনি যদি দেখেন এই কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে দেখেন নাম, কোথা থেকে নেওয়া হয়েছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব ওপেনলি দেওয়া আছে। এই জিনিসটা কি সেফ? আপনাদের কাছে কি মনে হয়, এই জিনিসটা কি ভালো হইলো? না ভাই। আচ্ছা, না এই ভাই, সেফ না। সিমিলারলি আমরা যদি অন্য একটা দেখি, এটার ক্ষেত্রে দেখেন তো কোনো কিছুই কিন্তু ওপেন নেই, সবকিছু প্রোটেক্টেড। কোনো ইনফরমেশন এখানে বের করা যাচ্ছে না, আমার কোনো ইনফরমেশন এখানে নাই, বাট সবকিছু আমার ইনফরমেশন দিয়ে রেজিস্টার করা। এটা বেটার না? তো এটা হলো হুইসাইড সিকিউরিটি। হুইসাইড সিকিউরিটি একটা প্রিমিয়াম সার্ভিস, বাট অনেক ক্ষেত্রে আপনি যদি একটা প্যাকেজ নেন, ডোমেনের প্যাকেজ এক জায়গা থেকে নেন, অনেক ক্ষেত্রে এটা হুইসাইড সিকিউরিটিটা ফ্রিতে প্রোভাইড করে। So, এই তিনটা বিষয় ডোমেনের ক্ষেত্রে আমরা দেখে নিব। পরবর্তীতে আস্তে আস্তে হোস্টিং এর ব্যাপার, হোস্টিং এ কি কি বিষয় দেখতে হবে। হোস্টিং এর মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্পেস। কত জিবি স্পেস নেবেন আপনি, জায়গাটা কতটুকু থাকবে। জায়গা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এটা একটা জায়গা নিবে। আপনি ফাইল আপলোড করবেন, এটা জায়গা নেবে। প্রত্যেকটা ইমেজ কিছু জায়গা নিবে, ভিডিওস গুলা জায়গা নিবে। আপনি পেজ তৈরি করবেন, পেজ গুলা জায়গা নিবে। থিম, প্লাগইন, প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু স্টোরেজ দরকার হয়, ওই স্টোরেজ গুলা নিবে। এখন একটা ওয়েবসাইট যদি আমরা চিন্তা করি, এটা নর্মাল মিড রেঞ্জের একটা ওয়েবসাইট হয়তোবা 250 থেকে 300 MB, 350 MB পর্যন্ত হয়। একটা বড় ওয়েবসাইট 500 MB থেকে 1 GB পর্যন্ত হয়, বা আরো অনেক বড় হয়। আর ছোট, একদম ছোট ওয়েবসাইট জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে হয়তো 1-1.5 MB হয়, বাট নর্মালি 300 MBর মতন আমরা ধরে নিতে পারি অন এভারেজে। 1 GB যদি আমরা একটা হোস্টিং নেই, তাহলে এখানে 2 থেকে 3টা ওয়েবসাইট আমি করতে পারবো। 2 থেকে 3টা ওয়েবসাইটকে আমাদের পুরো কোর্স কমপ্লিট করার জন্য এনাফ না? এনাফ না, বাট আমরা এরকম করতে পারি যে একটা ওয়েবসাইট করলাম আমার পোর্টফোলিওর জন্য,
আর বাকি দুইটা জায়গা খালি থাকলো, এই দুইটা জায়গার মধ্যে একটাতে আমি অ্যাসাইনমেন্ট করলাম, একটা অ্যাসাইনমেন্ট করলাম, পরে আমি আবার যদি থার্ড অ্যাসাইনমেন্ট করতে যাই আমাকে দেখতে হবে কোন অ্যাসাইনমেন্টে মার্কস পেয়ে গেছি, ওটা রিমুভ করে দিয়ে আবার নতুন ভাবে করবো। তো এইভাবে আমরা করতে পারি, বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম হইলো আপনার কোনো কিছু বা আপনি যে কাজগুলো করলেন এই কাজগুলো থাকলো না, সব রিমুভ করে করে আপনাকে নতুন কাজ করতে হচ্ছে। সো আপনার যে পোর্টফোলিও হিসেবে কিছু সাইট রাখতে চান, কারণ যা কাজ করবেন প্রজেক্ট করবেন এগুলো তো আপনার পোর্টফোলিও বটে, তাই না? সো এই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো আর থাকতেছে না। সো এই ক্ষেত্রে আপনি যদি একটু বড় প্যাকেজের চিন্তা করেন, এখন 2 GB হইলে তো যে ওরকমই 6টা করতে পারবেন, ওদের 5-6টা। তো সেক্ষেত্রেও আপনি খুব বেশি সাইট রাখতেছেন। এক্ষেত্রে আমরা মনে করি স্ট্যান্ডার্ড হচ্ছে 5 থেকে 6 GB এরকম একটা স্টোরেজ নেওয়া। তো 5 GB হলে আমার মনে হয় যে 15টার মতন ওয়েবসাইট করা যাবে। আর দেখা যায় কিছু ওয়েবসাইট ছোট হয়, 17, 18 বা 20টা পর্যন্ত সাইটও করা যায়। সো দিস ইজ এনাফ আমাদের জন্য। একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, বাকিগুলা ইভেন একটা ব্যাপার হচ্ছে ডোমেন হোস্টিং এর আরেকটা প্রায়োরিটি হচ্ছে আমাকে যখন ক্লায়েন্ট কাজ দেয় সবসময় এমন হবে না যে আমাকে সে প্রথমে অ্যাক্সেস দিয়ে দিবে। আমাকে বলে এই কাজটা ডান করো, আমি দেখবো সবকিছু সব ঠিকঠাক থাকলে পরবর্তীতে আমি সাইডের অ্যাক্সেস দিব, তখন আমার সাইডে কাজটা তুলে দিবা। এখন ব্যাপার হচ্ছে আপনার কাছে যদি ডোমেন হোস্টিং না থাকে, আপনি কিন্তু ক্লায়েন্টের সাইডটা আপনার ডোমেন হোস্টিং এ করতে পারতেছেন না। তখন আপনাকে খুঁজতে হবে ফ্রি কোন প্ল্যাটফর্ম আছে, বাট ফ্রি প্ল্যাটফর্মে অনেক ধরনের সমস্যা, যেমন প্রিমিয়াম থিম প্লাগইন সহজে সাপোর্ট করে না, বা 3 দিন কাজ করার পর হঠাৎ করে দেখবেন গায়েব, নাই সাইটটা নতুন করে করতে বলতেছে। তারপরে আবার বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিভিন্ন কান্ট্রি ওয়াইজ অ্যাক্সেস করা যাবে না, ঠিক আছে? বা আপনি কোনো পিএসপি কনফিগারেশন দরকার কোনো একটা প্লাগইন বা অ্যাডনের জন্য, ওই কনফিগারেশন তার আপনার কাছে থাকবে না। ওরা যতটুকু দিবে অতটুকু, আর বেশিও করতে পারবেন না, কমও করতে পারবেন না। সেই ক্ষেত্রে হয় কি কাজের অনেক বড় একটা হ্যাম্পার হয়ে যায়। এই জন্য হাইলি রেকমেন্ডেড হচ্ছে আমাদের সবারই ব্যক্তিগত ডোমেইন হোস্টিং সিপ্যানেল থাকা। আচ্ছা, এখন এটার প্রাইস গুলা কেমন হয়? প্রাইস গুলা হয় হচ্ছে ইয়ারলি, কমে, অনেক কমেও পাওয়া যায়, বেশিও পাওয়া যায়। এখন বাট আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এর কাজ করব, ওয়ার্ডপ্রেস কোন ল্যাঙ্গুয়েজে করা বলেন তো? পিএসপি ভাইয়া। ভাইয়া PHP। তো পিএইচপি অনেক হাই পারফর্মিং একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? And এটা যদি আমরা নর্মাল একটা হোস্টিং করে এটাকে রান করবে স্মুথলি? অবশ্যই না। আমাদের একটা ভালো স্ট্রং সার্ভার লাগবে, পিএইচপি যেহেতু একটা ওয়েবসাইট। আমরা কাজ করবো ওয়ার্ডপ্রেসে, বাট পুরা ওয়েবসাইটটা তো আসলে বিল্ড হবে পিএইচপি তে। সেই জন্য আমরা ধরেন অনেক পুরাতন হোস্টিং কিছু আছে যেগুলোতে হচ্ছে এইচডিডি ইউজ করা হয়েছে, হার্ড ডিস্ক ইউজ করা হয়েছে, ওগুলা দিয়ে হয়তো হোস্টিংটা সেট আপ করা। তো সেটা যদি আমরা নেই, দেখা যাবে ওয়ার্ডপ্রেসের কোনো কিছু আমি ঠিকভাবে করতে পারবো না। So আমাদের সস্তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি। সস্তা আমি 20 GB নিলাম হোস্টিং, খুব সস্তায় পেয়েছে ডোমেন সহ, ওই 20 GB আমার কোনো কাজেই আসবে না। তো আমাদেরকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। আচ্ছা, পরবর্তী জিনিসগুলো আমরা একটু দেখি কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে এটা শুধু আপনার ডোমেন সিলেক্ট করতে পারেন। ইন ফিউচার যদি ক্লায়েন্টের ডোমেনও সিলেক্ট করেন, ক্লায়েন্টের ডোমেন হোস্টিং আপনাকে কিনে দিতে হয়, আপনি কোনো একটা লোকাল বিজনেস দাঁড় করাচ্ছেন বা কারো লোকাল বিজনেসের ওয়েবসাইটের কাজটা আপনি করে দিবেন, তখন আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে তারপর পারচেস করতে হবে। নেক্সট ব্যাপারটা আসতেছে হচ্ছে ফ্রি এসএসএল ইনস্টল। সো এসএসএল জিনিসটা কি? এসএসএলটা হচ্ছে সিকিউরিটি আপনার ওয়েবসাইটে। যখন আপনি একটা ওয়েবসাইটে ঢুকেন, ওয়েবসাইটটাতে কোনো ওয়ার্নিং দেয় কিনা, যেমন এখানে দেখেন দি কানেকশন ইজ সিকিউর দেখাচ্ছে, বাট কিছু কিছু সময় আপনি ওয়েবসাইটে ঢুকে দেখবেন এরকম দেখায়। দেখেন এরকম, এই যেরকম নট সিকিউর, জি। এই এরকম দেখানোর সময় নট সিকিউর। সো এটা কেন হয়? এটা এসএসএল এর জন্য হয়। এসএসএল যদি না থাকে, এই সার্টিফিকেটটা থাকে না ব্রাউজারের কাছে, এই সাইটটা আসলে ভেরিফাইড নাকি ভেরিফাইড না, তখন ব্রাউজার একটা ওয়ার্নিং দেয় যে আমি শিওর করে বলতে পারতেছি না এই সাইটটা ভেরিফাইড কি ভেরিফাইড না। তো এই জন্য এই সার্টিফিকেটটা লাগে, এসএসএল সার্টিফিকেট। এটা একটা প্রিমিয়াম সার্টিফিকেট, পেইড। তো প্যাকেজের সাথে নিলে অনেক ক্ষেত্রে এটা ফ্রিতে প্রোভাইড করতে পারে ডোমেন হোস্টিং প্রোভাইডাররা, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজের সাথেই আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রি ডট কম ডোমেন রেজিস্টার। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্যাকেজের সাথে আমরা একটা ডট কম ডোমেন পাচ্ছি। এই প্যাকেজের সাথে ডট কম ডোমেন নিলে লাভ কি, আর প্যাকেজের সাথে না নিলেই লাভটা কি? অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে কোথাও একটা হোস্টিং সস্তায় পাচ্ছি, আবার কোথাও এমন হইতে পারে যে ডোমেনটা সস্তায় পাচ্ছি। আর আমি এখান থেকে হোস্টিংটা সস্তায় নিয়ে নিলাম, আর ওইখান থেকে ডোমেনটা সস্তায় নিয়ে দুইটা কানেক্ট করে দিলাম, আর ওয়েবসাইটটা রান করবে। এভাবে হইতে পারে, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি যখন কাজ করব, যেহেতু কাজ শিখতেছি, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবো, আমি বিভিন্ন প্রবলেম আমার সামনে আসবে। যখন এই প্রবলেম গুলা আসবে, তখন এই প্রবলেম গুলা আমি সলিউশন করার জন্য কার কাছে যাব? ধর হোস্টিং প্রোভাইডারের কাছে গেলাম,
হোস্টিং প্রোভাইডার আমাকে ধরেন চেক করলো, 24 ঘন্টা পরে চেক করে আমাকে আউটপুট দিলো যে না আমাদের হোস্টিং এ কোনো সমস্যা নাই, এটা আপনার ডোমেন থেকে সমস্যা হতে পারে, তাদের সাথে যোগাযোগ করেন। এবার আপনি কি করবেন? এবার আপনি ডোমেন প্রোভাইডারের কাছে যাবেন। তো ডোমেন প্রোভাইডারের কাছে গেলেন, ডোমেন প্রোভাইডার বললো আচ্ছা আমরা চেক করে জানাচ্ছি। তারা হয়তো 24 ঘন্টা 48 ঘন্টা সময় নিয়ে চেক করলো, চেক করে এসে বললো না আমাদের ডোমেনে কোনো সমস্যা নাই, আপনি হোস্টিং থেকেই হয়তো কোনো সমস্যা। এখন কিন্তু একটা প্রবলেম, আপনি এদিক থেকেও কোনো সলিউশন পাচ্ছেন না, ওদিক থেকেও সলিউশন পাচ্ছেন না, একজন আরেকজনকে ব্লেম করতেছেন। তো এইসব সমস্যাটা খুবই কমন একটা ইস্যু, যে আলাদা আলাদা জায়গা থেকে নিলে আলাদা আলাদা জায়গা থেকে এই ইস্যুটা কি করে জাস্ট ফরওয়ার্ড করে দেয় ওরা, আর এটার সলিউশন দুই জায়গা থেকে কোনো জায়গায় থেকে। তো এক জায়গা থেকেই যদি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আর থাকে না। So তখন দেখা গেল সাপোর্টে যদি আপনি যান, সেটাই তাদেরই দায়িত্ব পুরোপুরি, যে আপনার যে কোনো একটা সমস্যা হয় ডোমেনটাও তাদের কাছে, হোস্টিংটাও তাদের কাছে, তো এটা তাদেরই দায়িত্ব যে আপনাকে এটার একটা সলিউশন প্রোভাইড করতে। আচ্ছা, সো এই জন্য এখানে যেমন এই যে প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছি, তার মানে এই প্রাইসটার মধ্যে আমাদের ডোমেন হোস্টিং দুইটা ইনক্লুডেড। আর আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, আপনি জাস্ট এগুলো ভেরিফাই করে নিবেন যে এখানে যে যে পয়েন্ট আমি দেখাচ্ছি এই পয়েন্ট গুলো আপনি পাচ্ছেন কিনা। আর চাইলে এখান থেকেও নিতে পারেন, এটা করবেন নিজস্ব প্রতিষ্ঠান জোড়া আইটি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকেই নেয়, বাট এটা ওপেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি কোথা থেকে নেবেন যে কোনো জায়গা থেকে নিলে চলবে, বা অলরেডি আপনার আছে ডোমেন হোস্টিং সেটা হলেও চলবে। বাট হাইলি রেকমেন্ডেড আপনার নিজের ব্যক্তিগত যে ব্র্যান্ডিং নেম, এই নেমে একটা পোর্টফোলিও ওয়েবসাইট এখন থেকেই রেডি করতে শুরু করা। তাহলে হবে কি, আপনি যখন ফাইবার ক্যাশ আসতে আসতে এই 3 মাসের মধ্যে আপনার সাইটটা রেডি হয়ে যাবে, সাইটটা র্যাঙ্কেও চলে আসবে। তো তখন আপনি অটোমেটিক্যালি একটা অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, তারপর কি আছে আনলিমিটেড ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ জিনিসটা কি? ব্যান্ডউইথ জিনিস হচ্ছে কি পরিমাণ মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। সো আপনার ওয়েবসাইটে ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ, 5,000 মানুষ ভিজিট করতে পারবে মাসে, এটা একটা লিমিট দিয়ে দিল আপনাকে। তো কি হবে, আজকে 24 তারিখ, তো আজকে যদি 5,000 মানুষ ভিজিট কমপ্লিট হয়ে যায় এই 24 দিনে, তাহলে কি হবে, পরবর্তী যে কয়দিন বাকি আছে এই মাসে, এই কয়দিন কিন্তু আপনার ওয়েবসাইটটা ডাউন থাকবে। এখন আপনি কি করতে হবে, সাপোর্টের লোকদের বলতে হবে আমার ওয়েবসাইট ডাউন, আমার ওরা বলবে ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে, আপনি বলবেন কি করা যাবে, তারা বলবে ব্যান্ডউইথ বাড়ান তাহলে এই 6 দিনের জন্য। বাট এই 6 দিনের জন্য ব্যান্ডউইথ বাড়াইতে যে পরিমাণ খরচ হবে, হয়তো বা দেখা যাবে পুরো বছর ডোমেন হোস্টিং যাতে নিছেন, এই 6 দিনের জন্য ব্যান্ডউইথের জন্য অত টাকা লেগে যাবে আপনার। তো এটা একটা কমপ্লেক্স সিনারিও, এদিকে না যাওয়াই ভালো এই ক্ষেত্রে, যেখানে একটা হিউজ পরিমাণ ব্যান্ডউইথের একটা সাপোর্ট পাবেন, অথবা আনলিমিটেড ব্যান্ডউইথের সাপোর্ট পাবেন। যেমন আমাদের এখানে শুরুতে 20 জিবির মতন একটা হিউজ ব্যান্ডউইথ সাপোর্ট পাবেন। পরবর্তীতে যদি এটা ফুল হয়ে যায়, ফ্রি অফ কস্ট আপনি চাইলে আরো লাগলাম আরো এটা বাড়াই দেয় আমাদের স্টুডেন্টদেরকে, যেখানে আনলিমিটেড একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে আনলিমিটেড ডেটাবেস। আচ্ছা, ডেটাবেসের জিনিসটা কি আমি একটু বলি। ধরেন আপনি একটা ডোমেন হোস্টিং নিছেন, 50 জিবি স্টোরেজ। এখন আপনি একটা ওয়েবসাইট করলেন, দুইটা ওয়েবসাইট করলেন, তিনটা ওয়েবসাইট করার পর এখন আর ওয়েবসাইট আপনি ইনস্টল করতে পারতেছেন না। এখন আপনি গিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, 50 জিবির মধ্যে তো মাত্র 1-2 জিবি গেছে মাত্র, আর সব জায়গা খালি আছে, আমি ওয়েবসাইট করতে পারতেছি না কেন? তখন তারা আপনাকে জানাই দিল যে স্যার আপনি তো আসলে ডেটাবেস তিনটা ছিল, ডেটাবেস তিনটা আপনি ওয়েবসাইট তিনটা করে ফেলছেন, শেষ। সো মানে আপনি তিনটা ডাটাবেজে তিনটা ওয়েবসাইট করতে পারবেন, 5টা ডাটাবেজে 5টা ওয়েবসাইটই করতে পারবেন, স্টোরেজ যতটুকুই থাকে। তো এটা একটা লিমিটেশন। ডাটাবেজ যদি লিমিট করা থাকে, স্টোরেজ যত বেশি হোক আমার জন্য লাভ নেই। তাহলে আপনি চিন্তা করতে পারেন, তাহলে ডাটাবেজ এমন যদি ওয়েবসাইট হয় যে একটা ডাটাবেজ দেওয়া বাট 50 জিবি স্টোরেজ দেওয়া, তাহলে লাভ কি? লাভ আছে। আর সেটা যদি অনেক বিশাল একটা বড় ই কমার্স ওয়েবসাইট হয়, যে ওয়েবসাইটের মধ্যে ধরেন অনেক স্টোরেজ দরকার, যেমন ধরেন দারাজ.কম, একটা ওয়েবসাইটে একটা ডাটাবেসই যথেষ্ট, বাট স্টোরেজ লাগবে অনেক বেশি। তো এদের জন্য এটা পারফেক্ট, আমাদের জন্য না। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট করবো, প্র্যাকটিস করবো, ক্লায়েন্টের কাজ করবো। তো আমাদের জন্য ডাটাবেসটা অ্যাটলিস্ট 20টা বা আনলিমিটেড হলে বেস্ট অপশন হয়। এখানে আনলিমিটেড পেয়ে যাচ্ছে। আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্টের জিনিসটা আপনাদের লাগবে না। ইমেল অ্যাকাউন্টের জিনিসটা হচ্ছে ওয়েবমেল, যেমন info@podmanvidi.com, admin@, এটা ওইটা এরকম এই ধরনের যে ইমেল গুলো ক্রিয়েট করে না, ওগুলো হচ্ছে ওয়েবমেল। এখন আপাতত আপনার একটা লাগবে হয়তো, আনলিমিটেড লাগবে না। তারপর আমাদের যেহেতু অপশন আছে স্টুডেন্টদেরকে আমরা আনলিমিটেড অ্যালাউ করতেছি। ইন ফিউচারে হয়তো বা আপনার কোনো কাজে লাগতেও পারে। আনলিমিটেড সাবডোমেন, সাবডোমেন জিনিসটা কি? সাবডোমেন হচ্ছে আপনি তো একটা ডোমেন হোস্টিং নিলেন, এখানে একটা ওয়েবসাইট করলেন, এখন আরো ওয়েবসাইট কিভাবে করবেন? আপনার তো স্টোরেজ খালি আছে, স্টোরেজ খালি থাকলে এই ডোমেনটাকে সাবডোমেন বানায় বানায় অনেকগুলা সাইট করতে পারবে। সাবডোমেন কিরকম, যেমন হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে আর অনেকগুলা ফোল্ডার তৈরি করা, আমরা যেভাবে করি ওইরকম টাইপের। যেমন এটা হচ্ছে আমার ডোমেন, এখানে তো অলরেডি একটা ওয়েবসাইট আছে, যেটা আপনারা দেখছেন অলরেডি এই ওয়েবসাইটটা। এখন আমি যদি আরেকটা নতুন ওয়েবসাইট করতে চাই, আমি ধরেন একটা নতুন ওয়েবসাইট করবো, লাইভ ডট, এইভাবে দিবেন। এটা কি হবে, এটা আমার নতুন একটা ওয়েবসাইট হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আমি দিলাম নিউ ডট,
আমার ডোমেনটা পুরোটা লিখে দিব, এটা আমার আরেকটা সাব ডোমেন হবে। এইভাবে করে করে আমরা অনেকগুলো সাব ডোমেন তৈরি করতে পারবো। ঠিক আছে, এইভাবে যতগুলো আমার ইচ্ছা ততগুলো সাব ডোমেন আমি তৈরি করতে পারবো। এইভাবে ধরেন এটা আমি একটা সাব ডোমেন করলাম, টেস্ট একটা সাব ডোমেন করলাম, প্রজেক্ট 1 প্রজেক্ট 2, এইভাবে যতগুলো ইচ্ছা সাব ডোমেন করতে পারবো। এটার মধ্যেও লিমিটেশন থাকে। সো এটা যদি ধরেন 2টা 3টা 5টা দেওয়া থাকে, আমরা দেখে নিব এটা যত বেশি থেকে বেশি নেওয়া যায়। এখানে আমরা আনলিমিটেড অপশন পাবো, যতগুলো ইচ্ছা ততগুলো তৈরি করতে পারবো। অ্যাডন ডোমেনটা হচ্ছে আলাদা আলাদা ডোমেন কিনে একই হোস্টিং এ আপনার যে হোস্টিং এর স্পেস আছে এই স্পেসের মধ্যেই ব্যবহার করা। এটা লাগবে না নর্মালি, এটা আপনাদের এখন দরকার না। ইন ফিউচারে হয়তো আরো একটা ডোমেন কিনলেন কোনো একটা কাজে, কোনো একটা বিজনেসের কারণে, সেটা আপনি এই হোস্টিং এ অ্যাড করে ইউজ করতে পারবেন, আলাদা করে হোস্টিং কেনা লাগবে না। ওটি অ্যাডন ডোমেন সাপোর্ট আপনাদের আপাতত এটা না হলেও চলবে। সি প্যানেল কন্ট্রোল প্যানেল, একটু আগে যেটা বলতেছিলাম, সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা বেস্ট। এছাড়াও আরো অনেক প্যানেল আছে, ডিরেক্ট দ্যাট মেইন এস প্যানেল, বিভিন্ন প্যানেল হয়, বাট এর মধ্যে সি প্যানেল কন্ট্রোল প্যানেলটাই বেস্ট। যেমন হচ্ছে আপনি যদি নতুন কোনো পিসি কিনতে যান, কোন পিসি বা কোন অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি সফটওয়্যার অ্যাভেলেবেল, চোখ বন্ধ করে বলতে পারবেন উইন্ডোজ। সো ওইরকমই আপনি যদি সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা চিন্তা করেন, এটার মধ্যে সবচেয়ে বেশি ফিচার ফাংশনালিটি সবকিছু অ্যাভেলেবেল খুব সহজে। এই জন্য সি প্যানেল কন্ট্রোল প্যানেলটাই সবচেয়ে বেশি পপুলার। তো অনেকে টাকা বাঁচানোর জন্য কি করে, সবকিছু ঠিকঠাক দেয়, সি প্যানেল কন্ট্রোল প্যানেল না দিয়ে অন্য একটা ডিরেক্ট অ্যাডমিন বা অন্য একটা প্যানেল দিয়ে দেয়। পরবর্তীতে যে দেখুন অনেক লিমিটেশন, অনেক কিছু করা যায় না, যেগুলো আপনার হয়তো ওয়ার্ডপ্রেসের জন্য রিকোয়ার্ড করতেই হবে। আর লাস্টলি 24/7 সাপোর্ট। সাপোর্টটা আপনাদের মাস্ট লাগবে, বিভিন্ন জায়গায় আটকে যাবেন, প্রবলেমে পড়বেন। বাট প্রবলেম হইলো আপনি যেখান থেকে হোস্টিং নেবেন, তারা হয়তো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের বা সার্ভারের বিভিন্ন ধরনের হেল্প আপনাকে করবে, বাট এটার পসিবিলিটিস অনেক কম যে তারা ওয়ার্ডপ্রেসের কাজ জানা থাকবে। আপনি হয়তো যাই বললেন যে আমার ওয়ার্ডপ্রেসে এই থিমটার এই এরর দেখাচ্ছে, আমি সলভ করতে পারতেছি না। তারা আপনাকে বলবে যে না, আমাদের হোস্টিং তোর সমস্যা নাই, এটা ওয়ার্ডপ্রেসের সমস্যা, ওয়ার্ডপ্রেসের বিষয়গুলো তো আমরা সাপোর্ট দিই না। তখন কিন্তু আপনার প্রবলেমে পড়ে যাবেন। তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা প্রোভাইডার হয়তো ডোমেন হোস্টিং প্রোভাইড করতেছে, তাদের সাপোর্ট টিম ওয়ার্ডপ্রেস এর উপরে এক্সপার্ট থাকবে, এটার পসিবিলিটিস আসলে অনেক কম, তাই না? এটার ব্যাপারটা তো একটু চিন্তা করলেই বোঝা যায়। সেই জন্য ওদের এটা মাথায় রেখেই করতে হবে যে কোথায় থেকে আমি ওয়ার্ডপ্রেস এর সাপোর্ট গুলো পারবো, বা ওয়ার্ডপ্রেস একটা এরর হচ্ছে, এটা সার্ভার থেকে হচ্ছে কিনা, এই ব্যাপারটা যাতে বুঝতে পারে, এরকম একটা জায়গা থেকে আমাকে নিতে হবে। নাহলে পরবর্তীতে গিয়ে আমি ইস্যুই যদি বুঝাইতে না পারি, এটা সলিউশন কিভাবে পাবো? আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে পারছি। জি ভাইয়া, কিছু কোশ্চেন ছিল আর কি, জানার হ্যাঁ, ছিল। ভাই আমি যদি এখান থেকে ডোমেন হোস্টিং নিই, আমি কি পরবর্তীতে এখান থেকে অন্য কোথাও অন্য কোনো হোস্টিং এ আমি কি ডোমেন নাম মানে চেঞ্জ করে নিয়ে যেতে পারবো এরকম? হ্যাঁ, তো আমাদের স্টুডেন্টদের জন্য ট্রান্সফার চার্জ ফ্রি, আমরা কোনো চার্জ নেই না, যে কোনো সময় সে ট্রান্সফার চাইলে করে নিতে পারবে, আপনি যে জি কোনো ভাই। ট্রান্সফার করে নিতে পারবেন। আর কোনো আচ্ছা কোশ্চেন ভাই, কারো? আর ভাই কোনো অফার টফার আছে নাকি না আমাদের জন্য? এখানে তো আসলে আর ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ভাই। না, কার্ড আমার তো লাগবে না, ডুয়েল আপনি কারেন্সি। যেভাবে অ্যাডমিশন নিচ্ছেন ওইভাবে পারচেস করা যাবে। আর স্টুডেন্টদের জন্য হ্যাঁ একটা ভালো একটা ডিসকাউন্ট আছে, আমি দেখাই দিব কিভাবে নিবেন সেটা। ওকে ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন? ডোমেইন সার্চ করলে যে ইনফরমেশন গুলো আসে ওগুলো হাইড করার জন্য কি কিছু করতে হবে? কি ওই যে আপনার ইনফরমেশন হাইড করার জন্য একটু আগে যেটা দেখাইলাম ওটা, হ্যাঁ। হ্যাঁ ওটা পাবেন, ওটা আপনার ফ্রিতেই পাবেন, ওটার জন্য আলাদা পেমেন্ট করা লাগবে না। ওটা আমরা আমাদের সবগুলো স্টুডেন্টদের সাইটে অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, এখন যখন আপনি ডিসাইড করলেন যে আপনি পারচেস করতে চাচ্ছেন, যে প্যাকেজটা পারচেস করবেন, লেটস আপনি 5 জিবি পারচেস করবেন। এখন 5 জিবির মধ্যে বেস্ট অপশন হচ্ছে, এখানে যদি আপনি যান, আই এম এ গুড মেমরি স্টুডেন্ট, ওয়েবসাইটে আসার পরে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে ক্লাসরুমে দিয়ে দিব। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা বাটন আছে, আই এম এ স্টুডেন্ট অফ কোড মেমরি, এখানে যদি ক্লিক করেন, এখানে আপনি দেখবেন যে আপনাদের জন্য একটা প্যাকেজে, যেই প্যাকেজটাতে ডিসকাউন্ট দেওয়া আছে। সো এটা কত ছিল? 4100 ছিল। এটা আপনি এখন 1200 টাকা ডিসকাউন্ট 2900 টাকায় আপনারা নিতে পারবেন স্টুডেন্ট হিসেবে। ঠিক আছে, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এই অফারটা অ্যাভেলেবেল। বাকি সবকিছুই আপনি পাবেন আনলিমিটেড। 5 জিবি হোস্টিং পেয়ে যাবেন, যেটা এনাফ আপনাদের জন্য। এসএসএল ফ্রিতে পেয়ে যাবেন, হুইসাইট সিকিউরিটি যেটা বললাম ওটা পেয়ে যাবেন, ডোমেনটা ওইটার মধ্যে ইনক্লুডেড, আলাদা করে আর কিছুই কিনতে হবে না। আর মোটামুটি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, এইটাই আপনাদের লাস্ট কস্ট।
এর পরবর্তীতে প্রিমিয়াম থিম প্লাগইন যা লাগবে প্র্যাকটিস করার জন্য এগুলো আমরাই প্রোভাইড করব। আর এটা যেহেতু আপনার ব্যক্তিগত অ্যাসেট, এটা আপনাকে পারচেস করে নিতে হবে। এন্ড শুধুমাত্র এখনের জন্য না, ইন ফিউচার আপনি যতদিন কাজ করবেন আপনার এই ডোমেন হোস্টিংটা আপনার জন্য খুবই ভ্যালুয়েবল একটা অ্যাসেট। কোথা থেকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এই জিনিসটা পার্টিকুলারলি ডিসাইড করতে হবে। আচ্ছা, সো ধরেন আমি এখন এটা অফার প্যাকেজটা পারচেস করবো, সো এইটার বাই নাও ক্লিক করব। দেখবেন আপনার অ্যাডমিশনের সময় যে ফর্মটা ছিল ওই রকম হুবহু একটা ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনি জিমেল অ্যাকাউন্ট দিবেন যেটা আপনার হোস্টিং এ কানেক্টেড থাকবে, যেটার মধ্যে আপনি অ্যাক্সেস পাবেন। আপনার নাম দিবেন, সকল ডিটেলস এখানে দিবেন, এটা এগ্রি করবেন। একটা জিনিস জাস্ট লাগবে, সেটা কি, এই যেখানে দেখেন অ্যাড অর্ডার নোটস পাইছেন, এইখানে ক্লিক করে আপনি যেই ডোমেনটা সিলেক্ট করছেন ওই ডোমেনটা এখানে দিয়ে দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাই। যেমন ধরেন আপনার ডোমেন এটা, ফর এক্সাম্পল, সো এই ডোমেনটা এখানে লিখে দিবেন আর এন্টার দিয়ে আপনাদের ব্যাচ নাম্বার লিখে দিবেন, যেহেতু ডিসকাউন্ট প্যাকেজ পাচ্ছেন। সো আপনাদের ব্যাচ নাম্বার কত, 7, ঠিক আছে না? জি। এখন আপনি প্লেস অর্ডারে ক্লিক করলে পরবর্তী প্রসেস আপনারা জানেনই, অ্যাডমিশনের সময় যেভাবে করছেন যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। এটা করার পরে 24 আওয়ার্স এর মধ্যে আপনাকে সেট আপ করে অ্যাক্সেস ইমেল করা হবে। আপনি জোড়াইটি.কমে গেলে ওইখানে দেখবেন একটা ফেসবুক অ্যাকাউন্টের অপশন আছে, ফেসবুক পেজের অপশন আছে। ওইখানে নক দিয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন, হেল্প নিতে পারবেন, কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারবেন। এখানে এখানে ডিরেক্টলি ইনবক্স করতে পারেন, ডিরেক্টলি ইনবক্স করে আপনি হেল্প নিতে পারেন বা জানাই দিতে পারেন যে আমি অর্ডার করেছি আর আদার্স। কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, এখন যখন আপনি সি প্যানেল পেয়ে গেলেন, আপনার কাছে অলরেডি সি প্যানেল আছে, কিভাবে আপনি এর মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আর একটা ওয়েবসাইট তৈরি করবেন, এটা এখন আমরা দেখবো। আচ্ছা, ধরেন আপনি এরকম ইমেল পাইলেন বা আপনি অ্যাক্সেস পাইলেন, সি প্যানেলে লগ ইন করবেন। কিভাবে লগ ইন করবেন, এই যে সি প্যানেলে লগ ইন করার লিঙ্ক কপি করে নতুন ট্যাবে গিয়ে আপনি ওপেন করলেন লিঙ্কটা ওপেন করলে এটা আপনাকে কি করবে, সি প্যানেলে লগ ইন করার অপশনে নিয়ে যাবে, মানে আপনি সি প্যানেলে যাতে লগ ইন করতে পারেন ওই অপশনে নিয়ে যাবে। সি প্যানেলে লগ ইন করার জন্য আপনার কয়েকটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড, দুইটা ইনফরমেশন লাগবে। ওকে, এটা সি প্যানেলের জন্য কি লাগবে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন, লগ ইন করে নেবেন। আমি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি।
ওয়েট করেন সবাই। হয়ে গেছে অলমোস্ট। ওকে, আচ্ছা, এখানে আমরা কি করব, সর্বপ্রথম আমাদের সি প্যানেল ইউআরএল এ চলে যাব। একটা সি প্যানেল সেট আপ করে নিয়েছি আপনাদের জন্য। সো আপনি এখানে আপনার ডোমেইন নেম থাকবে /সি প্যানেল দিয়ে আমরা সি প্যানেলে লগ ইন করতে পারি। এই লগ ইন অপশন চলে আসে, দুইটা জিনিস লাগবে, একটা ইউজার নেম কপি করবো এখানে বসাবো, আর হচ্ছে পাসওয়ার্ডটা কপি করে এখানে বসি। আচ্ছা দেখেন তো এটা পাসওয়ার্ডটা ঠিক মতো মার্ক হয়েছে কিনা। সামনে অনেক একটা স্পেস আছে ভাই। একটা স্পেস চলে আসছে, হ্যাঁ এইটাই অনেকে আমরা ভুল করি। এইভাবে পারফেক্টলি মার্ক করা লাগে, স্পেসটা আসলে কিন্তু পাসওয়ার্ডটা রং দেখাবে। এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি করবো, এখন এন্টার করে দিব, তাহলে আমাদের সি প্যানেলে আমরা লগ ইন হয়ে যাবে। এই যে লগ ইন হয়ে গেল, হ্যাঁ ওরা সাকসেসফুলি সি প্যানেলে এন্টার করতে পারছি। আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস এখন ভেরিফাই করবো, স্টোরেজটা 5 জিবি পাইছে কিনা। পাইছি, এখানে একটা সাইট করা হচ্ছে আগেরই। So এটা একটা স্টোরেজ নিচ্ছে, আপনাদের এখানে 1, 2 MB 3 MB এরকম নেওয়া থাকবে। আর একটা জিনিস ব্যান্ডউইথ, সো এখানে দেখেন আচ্ছা 24 তারিখ মাত্র
0.09% ব্যান্ডউইথ শেষ হয়েছে। এটা ইউজার যত বেশি আসবে এই সাইডে তত বেশি খরচ হবে। সো 20 GB তে ওই ইউজ একটা ইউজার আসতে পারবে, সো এটা শেষ হবে না আপনার। যদিও শেষ হয় তাহলে আমরা এটা ফ্রি অফ কস্টে বাড়াই দিব আবার, আলাদা কোনো চার্জ লাগবে না। আর যেটা লাগবে সেটা হচ্ছে সাবডোমেন কয়টা করতে পারবো? আনলিমিটেড। আনলিমিটেড করা হয়েছে, 0 একটাও করা হয়নি, তাই না? এখানে আপনি ইচ্ছা মতন সাবডোমেন করতে পারবেন। একটাতে ডাটাবেস কতগুলা? এই একটা ডাটাবেস খরচ হয়েছে যে একটা ওয়েবসাইট বললাম করা আছে এই জন্য। আর আনলিমিটেড ডাটাবেস নিতে পারবো আমরা, বাকি সবকিছুই তাহলে আমরা পারফেক্টলি পাইছি। এখন আমরা কি করব? আমরা যদি সিপ্যানেল এর পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে যাব। আমি আপনাদেরকে সিপ্যানেল একটা ফুল প্লে লিস্ট দিয়ে দিব। এখানে সিপ্যানেল বিভিন্ন প্রয়োজনীয় সেটিং কিভাবে কি করতে হয় ওগুলো দেওয়া আছে, ফিচার আপনাদের লাগতে পারে, দেখে শিখে নেবেন। তো এখানে বর্তমান পাসওয়ার্ডটা দিবেন যেটা আপনারা পাবেন ইমেলে, আর এখানে নতুন পাসওয়ার্ড আপনি টাইপ করে দিবেন। So, নতুন পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হইতে হবে, ছোট হাতের বড় হাতের, আর বিভিন্ন ধরনের সাংখ্যিক চিহ্ন নাম্বার এগুলো মিক্স করে আপনাকে এখানে যে 100% এই যে এটা করতে হবে। ঠিক আছে, তো এরকম 100% সেম পাসওয়ার্ডটা এখানেও টাইপ করবো, পরে চেঞ্জ ইউর পাসওয়ার্ড না দিও। সে স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে, বাট বেশি স্ট্রং দিয়ে নিজেই ভুলে গেলেন তাহলে কিন্তু প্রবলেম। সেটা কেয়ারফুলি আপনাকে দিতে হবে। সিপ্যানেল এখানে চলে যাব। এখন যেটা করবো, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। একটা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আমরা একটা অটোমেটিক টুল ইউজ করবো, একটা প্রিমিয়াম টুল আপনাদের সিপ্যানেলে দেওয়া থাকবে। নিচে যদি যাই আমরা দেখবো সফটওয়্যার গ্লাস অ্যাপ ইনস্টলার, এটার মধ্যে ওয়ার্ডপ্রেস অপশন পাবেন। এখানে চলে যাবেন, সিপ্যানেল লগ ইন করে সফটওয়্যার গ্লাসে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, সিম্পল। তারপরে এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করবো। এখন এইখানে দেখেন এখানে ডব্লিউপি দেওয়া আছে, তার মানে এটা ডিরেক্টরিতে ইনস্টল হবে, কিন্তু আমরা চাই মূল ডোমেনে ইনস্টল করতে, যে মেইন ডোমেনে। তাহলে এইটা ফাঁকা করে দিব জাস্ট। এখন মূল ডোমেন চলে আসছে না, এই যে এখানে যদি কিছু লিখি দেখেন এখানে ওইটাই চলে আসে, এখানে ইনস্টল হবে, আমরা চাই না সেটা, ওই ফিল্ডটা ফাঁকা রাখবো। আচ্ছা, এখানে আমরা ইউজার নেম দিব, এখানে পাসওয়ার্ড দিব, এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিব যেটাতে আমরা চাই যে আমাদের পরবর্তীতে যদি পাসওয়ার্ড ভুলে যাই ওয়ার্ডপ্রেসের বা কোনো কিছু চেঞ্জ করা লাগে তাহলে ইমেল ইউজ করে আমরা করতে পারবো। সেখানে সর্বপ্রথম দিব হচ্ছে ইউজার নেম, স্ট্রং ইউজার নেম দিবেন, দিলাম ধরেন র্যান্ডম একটা। এখানে পাসওয়ার্ড দিবেন, আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মাস্ট বি। ওকে, এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে। এই দিয়ে নিচে গিয়ে আপনি কি করবেন, ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। কোনো কনফিউশন? না, না ভাই। আচ্ছা, আমি একটু এগুলো চেঞ্জ করে নেই, অ্যাডমিন দিয়ে দিই। ইনস্টল সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 2 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, তো আমরা একটু ওয়েট করবো এটা ইনস্টল হওয়ার জন্য। স্পিড ভালো থাকলে আরো দ্রুত হয়ে যাবে। আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা যদি যাই, এটা হচ্ছে আমাদের মূল ডোমেনটা যেটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এই যে দেখেন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস যে ইনস্টল হলো, ওয়েবসাইটটা কেমনে ডিজাইন করবো, ওয়ার্ডপ্রেসে কিভাবে লগ ইন করবো, সিপ্যানেল লগ ইন করতে হয় কিভাবে, স্ল্যাশ সিপ্যানেল দিয়ে, তাই না? আর ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হয় স্ল্যাশ ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন দিয়ে। এটা মুখস্থ করে ফেলেন। ওয়েবসাইটের শেষে এটাতে এন্টার করলেই ওয়ার্ডপ্রেসের লগ ইন অপশন চলে আসে। এই যে এখানে আপনি ইনস্টলের সময় যে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করছিলেন সেগুলো দেবেন। এটা সিপ্যানেলের সাথে যে মিল থাকতে হবে এরকম না, এটা আপনি যা দিয়ে ইনস্টল করছিলেন ওয়ার্ডপ্রেস ওইটা আপনার এখানে দিতে হবে। সিপ্যানেলের অ্যাক্সেস তো আলাদাই আপনার। আর এটা যদি আপনার নিজস্ব ব্রাউজার হয়, এটাতে রেগুলার কাজ করে থাকেন, রিমেম্বার মি দিয়ে দিবেন, লগ ইন। এ পর্যন্ত তো বুঝছি সবাই নাকি? জি ভাই। বাকিদের কি অবস্থা? বাকিরা কথা বলেন না কেন? জি এবার বুঝছি। লিখবেন না হলে। যারা ভয়েসে কথা বলতে পারি ভয়েসে বলবো, না হলে জুমের চ্যাটে লিখবো। অ্যাক্টিভিটি থাকতে হবে সবার।
আচ্ছা, ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে আমরা যে সাইটটা করবো আজকে, আমরা একটা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট করবো। আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট কখন করে? আপনার ওয়েবসাইটের কাজ চলতেছে, বাট মানুষ তো আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে এখন। কারণ আপনি মানুষ ভিজিট ভিজিট করে যাতে তারা কিছু একটা দেখতে পারে, ভাঙাচোরা যে সাইটটা করছেন ওটাই যাতে মানুষ না দেখে, এটা ভালো কিছু আপনি দেখাবেন। আন্ডার কনস্ট্রাকশন কামিং সুন ওয়েবসাইট, যেমন আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইটে গেলাম, এই যে এরকম। ঠিক আছে, যে আপনার সাইটটা এখনো রেডি হয়নি, সাইটটা রেডি হবে বা সাইটটা এত অত তারিখে লঞ্চ হবে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি যেরকম। এটা আমরা তৈরি করব একটা প্লাগইন ব্যবহার করে। ওয়ার্ডপ্রেস এর মধ্যে নতুন কোনো ফিচার ফাংশনালিটি অ্যাড করতে গেলে অ্যাড করতে হয় প্লাগইন, আর পুরো ওয়েবসাইটের ডিজাইন একসাথে চেঞ্জ করার জন্য ইউজ করতে হয় থিম। আমরা মূলত ফোকাস করবো প্লাগইন দিয়ে কাজ করা। প্লাগইন দিয়ে কাজ করলে সুবিধা হইলো আপনি যে কোনো সময় যে কোনো ডিজাইন চেঞ্জ, যে কোনো ফাংশনালিটি অ্যাড আপনি খুব সহজে করতে পারবেন। থিম দিয়ে করলে যে আপনার যে লিমিটেশন গুলা থাকতেছে, এই লিমিটেশন গুলো আপনি ওভারকাম করতে পারবেন খুব সহজে। আচ্ছা, আমরা যে প্লাগইনটা ব্যবহার করবো আজকে, প্লাগইনটার নাম হচ্ছে সাইট অফলাইন। একটা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেস এর, এগুলো হচ্ছে মেনু, আর এটা হচ্ছে ভিউ প্যানেলটা, যেখান থেকে আমরা সবকিছু দেখতে পারবো কি কি হচ্ছে না হচ্ছে। বর্তমানে ড্যাশবোর্ড অপশনে আছি আমরা। এখানে প্রত্যেকটা অপশনেরই কাজ আছে, যেমন পোস্ট থেকে আপনি পোস্ট করতে পারবেন, ব্লগ পোস্ট করতে পারবেন। মিডিয়া থেকে আপনি মিডিয়া আপলোড করতে পারবেন, ভিডিও ইমেজ এগুলো আপলোড করতে পারবেন। পেজ থেকে নতুন নতুন পেজ বানাতে পারবেন। কমেন্ট থেকে চেক করতে পারবেন মানুষ আপনার পোস্টে কি কি কমেন্ট করছে। অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। প্লাগইন থেকে আপনি প্লাগইন অ্যাড করতে পারবেন। এন্ড বাকি আরো ফিচার্স সেটিং টুলস এগুলো আছে। আমরা আজকে কি করবো, প্লাগইন অপশনে চলে যাব। দুইটা তিনটা বেসিক প্লাগইন দেওয়া আছে। একটা গেট ব্যাকআপ, অটোমেটিকলি আপনার সাইটটা ব্যাকআপ নেওয়ার জন্য। জাস্ট অটোমেটিক ইনস্টল আছে, আপনি চাইলে ফেলে দিতে পারেন, ডিঅ্যাক্টিভ করে ডিলিট করতে পারেন। এটা ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, এই জন্য ডিলিট অপশন দেখাচ্ছে। আপনি চাইলে আবার অ্যাক্টিভ করতে পারেন। হ্যালো ডলি জাস্ট একটা বেসিক প্লাগইন, যেটা আসলে ইটস নট জাস্ট প্লাগইন, ইটস সিম্বলাইজ অফ, মানে এটা যখন সর্বপ্রথম ওয়ার্ডপ্রেসটা তৈরি করে এটা ইনস্টল করে দেখছিল ফাংশন করতেছে কিনা, ঠিকঠাক ইনস্টল হচ্ছে কিনা, এই জন্য এটা রেখে দিছে। আর এটা হচ্ছে আপনার স্প্যাম প্রোটেকশনের জন্য একটা প্লাগইন, এটা চাইলে আপনি ইউজ করতে পারেন ওয়ার্ডপ্রেসে। সো এগুলো ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা একটা নতুন প্লাগইন ইউজ করব। প্লাগইনটার নাম হচ্ছে সাইট অফলাইন। আমরা এখানে সার্চ করবো, যেহেতু ফ্রি প্লাগইন এখানে পেয়ে যাবে। পেইড প্লাগইন হলেই যে আপলোড করা লাগবে এখানে। সাইট অফলাইন প্লাগইনটা আমরা যদি একটু খুঁজি, এই যে এখানে পেয়ে গেছি এই প্লাগইনটাই, যে এটা দেখে নেন। এটা আমরা ইনস্টল করব। প্লাগইন দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে অ্যাক্টিভ। ইনস্টলের পর পরই অ্যাক্টিভ অপশন আসে, আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। তাহলে আমরা সাকসেসফুলি সাইট অফলাইন প্লাগইনটা ইনস্টল করে ফেলছি। সাইট অফলাইনে এই প্লাগইনটা এইখানে ছাড়া আর কোথায় আসছে অপশন বলেন তো? এত খুঁজে পান কিনা? ভাইয়া মেনু বারের একবার নিচে সেকেন্ডটা আছে। বাম পাশের নিচে। এইখানে আসছে, তাই না? এইখান থেকে আমাদেরকে সব সেটিং করতে হবে। আচ্ছা, এখানে দেখেন সাইট অফলাইন মোডটা আমরা চালু করবো কিনা। এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন, এটার ভিতরে 3-4টা সেটিং আছে। এসিও নামে অপশন, এটার ভিতরে কয়েকটা সেটিং আছে। ডিজাইনের ভিতরে কিছু সেটিং আছে, প্রত্যেকটার ভিতরে অল্প অল্প কিছু সেটিং আছে। এগুলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ ডান করা লাগবে। সর্বপ্রথম ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সাইট অফলাইন মোডটা এনেবল করবো কিনা এটা আমাদেরকে বলতেছে। আমরা বললাম যে হ্যাঁ আমরা এনেবল করবো। এখান থেকে আমরা এনেবল করে দিলাম, এখান থেকে সেভ করলাম, সেভ হয়ে গেল। ভিউ সাইটে চলে গেলাম। এখানে ক্লিক করলে এই যে হোভার করলে ভিউ সাইট আসবে, এটা নতুন ট্যাবে ওপেন করতে পারেন চাইলে দেখার জন্য। আচ্ছা, সাইড অফলাইন অ্যাক্টিভ করার পরেও কিন্তু এখানে সাইড অফলাইন হয় নাই, আমাদের মূল সাইটই দেখা যাচ্ছে। এই যে এখানে যদিও একটা নোটিফিকেশন দিচ্ছে। আচ্ছা, মূল সাইট দেখা যাওয়ার কারণ কি? কারণ আমরা লগ ইন অবস্থায় আছি। আর আমাদেরকে যদি সাইট অফলাইন দেখায় দেয়, সাইট অফলাইন আছে, তাহলে আমরা কাজ করবো কিভাবে, তাই না? এই সাইট অফলাইনটা আসলে দেখাবে ভিজিটরদেরকে যারা লগ ইন অবস্থায় না। আমি চাইলে এটা গেস্ট মোড ওপেন করতে পারি, অথবা অন্য কোনো প্রোফাইলে ওপেন করতে পারি, তাইলে হবে। ওপেন করলাম, এই যে ঠিক আছে না, সাইট অফলাইন আছে। আমরা এখান থেকে একটা একটা করে সেটিং চালু করবো। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এটা লোগো চেঞ্জ করা লাগবে, এটা টাইটেল চেঞ্জ করা লাগবে, লেখা এন্ড আদার্স, পিছনের ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করবো আমরা। সর্বপ্রথম লোগো।
আমার একটা লোগো নেই, আপনি চাইলে অনলাইন থেকে যে কোনো লোগো সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। আর আমি এটা নিলাম, ইউজ করলাম যেটা আছে আমার কাছে। ডিসপ্লে লোগো, লোগো দেখাবে কিনা, ইয়েস দেখাক। এখানে আমি টাইটেল দিব, সো টাইটেল দিলাম ধরেন উই আর উই আর কামিং সুন। টেক্সট চেঞ্জ করে দেই, সেভ করলাম। তিনটা জিনিস করলাম, লোগো দিলাম, টাইটেলটা চেঞ্জ করলাম, ডেসক্রিপশন চেঞ্জ করলাম। এখন রিলোড দিয়ে দেখি, লোগোটা বিশাল বড় হয়ে গেছে। এত বড় লোগো আমাদের লাগবে না, লেখাগুলো এরকম। এটা তো আমরা কি করব, লোগোটাকে আমাদের একটু রিফাইন করা লাগবে। তো লোগোটার সর্বপ্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসি। রিমুভ ডট পিজি ওয়েবসাইটে গেলে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ করতে পারবেন। এই রিমুভ হয়ে গেছে, তো এখানে ক্লিক করে ডাউনলোড, এইটাই আমরা এখন ব্যবহার করব। এইখানে কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। এখন আমরা একটু দেখি এটা কেমন হইলো। সাইজ হয়তো বড় দেখা যাবে, অনেক ছোট করতে হবে যে, ঠিক আছে, বাস সাইজটা একটু ছোট করতে হবে, যে চারদিক দিয়ে ফাঁকা জায়গা আছে। সো এটা আমরা কিভাবে করব, এখানে যাব, এটা সিলেক্ট করব, এই যে এডিট ইমেজ, এখানে গিয়ে আমরা ক্রপ করে নিব। ক্রপ করে এই যতটুকু আমার লাগবে শুধু লোগোর এরিয়াটা অতটুকু নিব পারফেক্টলি। এই এতটুকু নিয়ে অ্যাপ্লাই ক্রপ, সেভ, এডিট, ইম্পোর্ট। এখন সেভ দিব, আর ওই যে গেস্ট মোডে গিয়ে আবার লিঙ্কটা ওপেন করে চেক দিব। এই যে ঠিক আছে না, এবার এবার ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাবো, এটাতে যা যা করার আমরা করে ফেলছি। নেক্সটে চলে যাই, এসি অপশনে যাই। এসি অপশনে ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে এই যে এখানে খেয়াল করেন, আপনার ট্যাবের মধ্যে এখানে একটা লোগো আছে আর লেখা আছে সাইট অফ লাইক। এই দুইটা নিয়ে কাজ করতে হয় এখানে। ঠিক আছে, সো এই দুইটা নিয়ে কাজ করতে হবে। আমরা লোগো দিব ফার্স্টে, এটাই দিয়ে দিই, দেখি কেমন দেখা যায়। আর এখানে আমরা তো আপনার সাইটের নাম দিবেন, আমি এরকম দিয়ে দিলাম। রিলোড দিব, এইখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে কিনা। জি। তো এটা আমরা সাকসেসফুলি চেঞ্জ করতে পারলাম, তাই না? আচ্ছা, আর নেক্সট যে যাই আমরা, এসইও তে আর কোনো কাজ নাই। এই যে এগুলো যেগুলা এসইও ডেসক্রিপশন গুলো কিছু এগুলো আমাদের এখানে দরকার হবে না। আমরা এই সাইটটা র্যাঙ্ক নিয়ে আমরা এত বেশি চিন্তিত না, আমাদের পোর্টফোলিও হলো যেহেতু রেডি না। আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে নেক্সট অপশন হচ্ছে ডিজাইন। গেলাম ডিজাইনে। তো ডিজাইনটা হচ্ছে মূল জায়গা যেখান থেকে আমরা ওয়েবসাইটটাকে সুন্দর করবো, বিউটি পার্লার ধরতে পারে। সেখান থেকে কি করব, আমরা কালার চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করব, সবকিছু আমরা এখান থেকে করবো। ওকে, সো আমরা করে ফেলি একটা একটা। ফার্স্টে কি আছে, ফার্স্টে আছে কালার গুলা, সবকিছুর কালার, ব্যাকগ্রাউন্ড। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ড দুই ধরনের, একটা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড। কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে যে কালার চুজ করবো ওইটাই দেখাবে। দেখেন আপনাদেরকে একটা কটা কালার দেখাই, ঘুম চলে যাবে এই কালার দেখলে। দেখছেন, সুন্দর হয়েছে না অনেক? অনেক সুন্দর হয়েছে। তো এটা আমাদের রাখা যাবে না, চেঞ্জ করে ফেললাম। ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজ দেওয়া আছে একটা, আমরা অন্য একটা ইমেজ দিব।
আমি একটা ইমেজ নিয়ে এসে অনলাইন থেকে আমি একটা নিলাম র্যান্ডম। এটাই আমরা এখানে আপলোড করে দিব। তারপর ওটা সেভ দিয়ে দেখি কি অবস্থা। চলবে নাকি? জি, ভালোই লাগছে। ভালোই লাগতেছে, ওকে। এখন আমরা কি করব, কালার নিয়ে একটু চেক করে দেখবো, এক একটাতে এক এক কালার দিব, দেখবো কোন কালারটা ভালো দেখা যাচ্ছে। সো আমরা ধরেন এই পাশ থেকে শুরু করি, পার্পল দিলাম, এটাতে ব্লু দিলাম, কাউন্টডাউন থেকে গ্রিন দিলাম। আমরা দেখবো আর কি কোন কালারটা ফুটতেছে। আমাদের যদি স্পেসিফিক কালারফুল লোগো থাকতো, লোগো থেকে কালার গুলা নিতাম। যে কোনো ব্র্যান্ড কালার লোগো থেকে চুজ করতে হয়। তো এখানে এই কালারটা ফুটছে, এই কালারটা মোটামুটি দেখা যাচ্ছে, এই কালারটা অত ভালো লাগতেছে না, এই কালারটাও ঠিক আছে। তো আমরা এইটা আর এই কালার, এই দুইটার কম্বিনেশন করি, চলেন। তো আমরা এটাতে দিয়ে দিই এটা, এটাতে দিয়ে দিই ইয়েলো কালারটা। চলবে, বাট দুইটাই ক্লোজ টাইপের কালার হয়ে গেছে। So আমরা একটা কাজ করতে পারি, আমরা মিডল কালার গুলা, এটা হোয়াইট রাখতে পারি, বা হোয়াইট থেকে একটু কম, একটু কমাই দিলাম এদিকে, যাতে করে খুব বেশি ফোকাস না নেয়। কিন্তু আমাদের লোগোটা হোয়াইট, সো হোয়াইটের কিছু জিনিস রাখলাম, চলবে। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে, এই লাইনটা অনেক বড় বড় টেক্সট হয়ে গেছে, এই জন্য দুই লাইনে চলে আসছে। আমরা টেক্সটের সাইজটা একটু ছোট করে দেবো, যে হেডলাইন টেক্সট, তো এটা আমি ধরেন 60 করে দিলাম। ডেসক্রিপশন টেক্সট ঠিক আছে, তো এটা রিলোড দিয়ে আমি দেখবো। এই যে ঠিক আছে, এক লাইনে চলে আসছে। ফন্ট যদি লেখার স্টাইলটা যদি চেঞ্জ করতে চান, তাহলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে। আমি ইম্প্যাক্ট দিলাম, এই লেখার ফন্ট খেয়াল করেন, এই যে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে যেটা আপনার কাছে পারফেক্ট লাগে এগুলো চেঞ্জ করে করে দেখবেন, কাস্টম চেঞ্জেস আমাদের লাগবে না। কাউন্টডাউন, এটা হচ্ছে ডেট সেট করা, যে আপনার কবে ধরেন হচ্ছে আপনার এই সাইটটা লঞ্চ হবে, ওটা একটা ডেট এখানে ফিক্স করা। এই 5 দিন পরে লঞ্চ হবে। যদি ডেট চেঞ্জ করতে চান, কিছুদিন পরে দিতে চান, ঠিক আছে। তো গেল, তারপর সোশ্যাল মিডিয়া, এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়ে দিবেন। কোন আইকন যদি বাদ দিতে চান, যেমন ইনস্টাগ্রাম লাগবে না, তো এটা জাস্ট ফাঁকা করে দিবেন ফিল্ড। তারপর যদি এখানে রিলোড দেন, আপনি দেখবেন যে ইনস্টাগ্রাম চলে গেছে, দেখছেন নাই? ফিল্ড ফাঁকা থাকা মানে ওটা লিঙ্ক গায়েব হয়ে যাবে। সো এটা আপনি হয় হ্যাশট্যাগ দিবেন, অথবা পুরো লিঙ্কটা আপনার প্রোফাইলের লিঙ্ক, এগুলো আপনাদের প্রোফাইলের লিঙ্ক এখানে বসাই দিবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো ওপেন রাখতে চান ওগুলো এখানে দিয়ে দিবেন, যাতে কেউ চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ওয়েবসাইটের থ্রু তৈরি চাই। সেভ দিবেন, চেঞ্জ হয়ে যাবে। লাস্টে প্রোভার্সন স্ক্রিনশট, এখানে কিছু নেই, এখানে জাস্ট প্রিমিয়াম ভার্সনে কি কি এক্সট্রা ফিচার পাবেন ওগুলোর মার্কেটিং। এই হচ্ছে ডান, আমাদের সাইটটা লাইভ হয়ে গেল। পরবর্তীতে যখনই আমাদের আহ এখানে আমরা কাজ করব, প্লাগইন ইনস্টল করব, বাকি কাজ করব, সাইট ডিজাইন করব, এগুলো সব করব, যখন আমাদের দেখা যাবে সাইটটা রেডি, তখন আমরা সাইট অফলাইন মোড এখানে এসে ডিসেবল করে দিব। আর প্লাগইনটাও চাইলে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি।
তাহলে আমাদের সাইটটা আবার লাইভ হয়ে যাবে। বর্তমানে আমাদের সাইটে একটা কামিং সুন বা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইটের জন্য রেডি হয়ে গেছে। আমরা এটা ক্লায়েন্টকেও সার্ভিস দিতে পারি, অনেক ক্ষেত্রে ক্লায়েন্টও এরকম সার্ভিস চায়। পুরো ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, সো আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আগে আপনারা একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করে সেটার লিঙ্ক ক্লাসরুমে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আর যাদের ডোমেন হোস্টিং নাই, যাদের আছে তারা তো কাজ করে ফেলবেন, যাদের নাই যদি পারচেস করতে চান সেক্ষেত্রে পারচেসের যে প্রসেস সেটা তো দেখাই দিলাম, ওই পারচেস করতে পারেন। আর ইনফরমেশন আমি ক্লাসরুমেও অ্যাড করে দিব, আর ক্লাসরুমে একটা সি প্যানেলের প্লেলিস্ট অ্যাড করে দিব, হাইলি রেকমেন্ডেড, সবাই ওটা দেখে প্রসেস গুলো শিখে নিবেন সি প্যানেল থেকে কি করা যায়। কোনো কোয়েশ্চেন আছে কারো? ভাইয়া, হুম। আমি ক্লাসরুমে অ্যাড হতে পারি না, কিভাবে হবো? সাপোর্টে চলে যান, এই ক্লাস শেষে সাপোর্টে চলে যাবেন। ক্লাসরুমে আপনাকে ইমেলে হয়তো ইনভাইটেশন দেওয়া হয়েছে, আপনি ইমেল চেক করছেন? জি ভাই, করছি, ইমেলে আসেনি। স্প্যামে দেখেন, স্প্যাম বক্সে দেখেন। জি ভাই, দেখছি, চেক করছি, কোনো নেই। আচ্ছা, তাহলে ক্লাস শেষে সাপোর্ট জুম তো জানেনই কোনটা, জানেন না? আইডি পাসওয়ার্ড জানেন সাপোর্ট জুমের? ওইখানে গিয়ে হেল্প নেবেন। ঠিক আছে ভাইয়া। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, কোয়েশ্চেন না থাকলে তাহলে শেষ করে দিই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।